Glycosides are acetals in which the hydroxyl of the sugar is condensed with a hydroxyl group of the non-sugar component, and the secondary hydroxyl is condensed within the sugar molecule itself to form an oxide ring. অক্সাইড বলতে এবং অক্সিজেন হচ্ছে দুইটাকে লিংক করবে, সুগার ময়েটিটাকেও অক্সিজেনের দ্বারা লিংক হবে, আবার হচ্ছে নন সুগার ময়েটিটা মাঝখানে হচ্ছে অক্সিজেন ব্রিজটা থাকবে। আর দুইজনেই দেখা যাচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপ থেকে একজন একটা হাইড্রোক্সিল গ্রুপের হচ্ছে হাইড্রোজেনটা দান করবে, তখন হচ্ছে এই ব্রিজটা তৈরি করার সুবিধা হবে, বা এরকম কারণেই এই গ্লাইকোসাইডটা তৈরি হয়। আমরা একটা সিনথেসিস বায়োসিনথেসিসও দেখবো, দেখলে আমরা এরকম দেখতে পাবো। তো বলছে কেমিক্যালি দ্য গ্লাইকোসাইডস আর অ্যাসিটালস ইন হুইচ দ্য হাইড্রোক্সিল গ্রুপ বা অ্যাসিটাল বলতে তোমার অ্যালডিহাইড বা কিটোনের যে মলিকিউলগুলো যাদের হাইড্রোক্সিল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন তারা ডোনেট করতে পারে এবং এরকম কানেক্টিভিটি তৈরি করে, সেক্ষেত্রে এই অ্যাসিটাল শব্দটা ব্যবহার করা হয়। এই জন্য বলছে যে কেমিক্যালি দ্য গ্লাইকোসাইডস আর অ্যাসিটালস ইন হুইচ দ্য হাইড্রোক্সিল অফ দ্য সুগার ইজ কনডেন্সড উইথ এ hydroxyl group of the non-sugar component, and the secondary hydroxyl is condensed within the sugar molecule itself to form an oxide ring. Thus simply glycosides can be considered as sugar ether. এরকম অক্সিজেন ব্রিজটা থাকলে ইথারেও এরকম ইথারিয়াল ব্রিজ বা অক্সিজেন ব্রিজটা থাকে, এই জন্য সুগার ইথারও বলা যায় গ্লাইকোসাইড গুলোকে। আরো বলছে যে বাই অ্যাসিড অর বেস ক্যাটালাইজ অর এনজাইমেটিক হাইড্রোলাইসিস গ্লাইকোসাইডস ইল দ্য প্যারেন্ট সুগার টুগেদার উইথ দ্য নন সুগার কম্পাউন্ড। তাহলে এটা যেহেতু সুগার আর নন সুগারের কম্বিনেশন, হাইড্রোলাইসিস করলে এই পার্ট দুইটা ভেঙে যাবে, সুগার এবং নন সুগারে স্প্লিটেড হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারি এখানে একটা গ্লাইকোসাইডের এক্সাম্পল দেয়া আছে স্ট্রাকচারে, তোমরা একটু খাতা কলম সাথে রাখবা। আমি এখন স্ট্রাকচার তোমাদেরকে আঁকতে বলবো না, তারপর অনেক সময় খাতা কলম কাজ থাকতে পারে, এই জন্য সাথে খাতা কলম একটু রাখবা। তো এখানে আমি গতবার যখন ক্লাসে মানে বোর্ডে ক্লাস নিয়েছি, যদিও স্লাইড থাকতো, তারপর আমি একটু এগুলো লিখতাম বোর্ডে, স্টুডেন্টরাও লেখার প্র্যাকটিস করতো, কারণ স্ট্রাকচার গুলোর বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিস করলে ভালো মনে থাকে। তো আমি তোমাদেরকে লেকচার গুলো দিয়ে দিব, তোমরা হচ্ছে বাসায় যখন পড়বা এই স্ট্রাকচার গুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। তো গ্লুকোভ্যানিলিন একটা হচ্ছে গ্লাইকোসাইড, যেটা সুগার পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এরকম চেয়ার ফর্ম আছে, আর অ্যাগ্লাইকন পার্ট একটা আছে। এই অ্যাগ্লাইকন পার্ট আর গ্লুকোজ পার্টটা এই অক্সিজেন ব্রিজ দ্বারা লিঙ্কড হয়েছে, এটাকে হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইসিস করেছে, এরকম একটা প্রোটন মইটি এসেছে, তাহলে এটা গ্লুকোজ এবং ভ্যানিলিন, এই পার্টটা আবার ভ্যানিলিন, দুইটা পার্টে সে হচ্ছে ভেঙে গেছে। আর পুরো গ্লাইকোসাইডটার নাম হচ্ছে গ্লুকোভ্যানিলিন। ভ্যানিলিন মইটিটা হচ্ছে অ্যাগ্লাইকন বা জেনিন পার্ট বা নন সুগার পার্ট। আরো বলছে দ্য অ্যাগ্লাইকন মে বি অ্যান অ্যালকোহল, ফেনল, সায়ানোহাইড্রিন অর কমপ্লেক্স ফিউজড রিং অর হেটারোসাইক্লিক হাইড্রোক্সি কম্পাউন্ডস। অ্যাগ্লাইকন পার্টটা যে কিছুই হতে পারে। Both alpha and beta glycosides are possible depending on the stereo configuration of the glycosidic linkage. Beta D glucose is the most common sugar found in glycosides. এই কথাটা আমি বললাম যে এই বিটা ডি গ্লুকোজটাই বেশিরভাগ পাওয়া যায়, যে সুগার পার্টটা থাকে ম্যাক্সিমাম দেখা যায় বিটা ডি গ্লুকোজ হয়। এছাড়াও হতে পারে কি কি বলছে, দ্য আদার সুগারস ডিটেক্টেড আর র্যামনোজ, ডিজিটক্সোজ এন্ড কাইমারোজ বা ডিঅক্সি সুগার। কাইমারোজের আরেকটা নাম হচ্ছে ডিঅক্সি সুগার। In the glycosidic compound, a sugar residue is linked to C1 বা carbon 1 through oxygen, nitrogen or sulfur moiety. The glycosides from individual sugars are called glucoside, rhamnoside, galactoside, fructoside. এগুলো গ্লাইকোসাইডেরই বিভিন্ন নাম, যে হচ্ছে গ্লুকোজ থাকলে গ্লুকোসাইড, র্যামনোজ সুগার থাকলে র্যামনোসাইড, গ্যালাক্টোসাইড থাকলে গ্যালাক্টোজ সুগার থাকলে গ্যালাক্টোসাইড বা ফ্রুক্টোজ সুগার থাকলে ফ্রুক্টোসাইড, এভাবেও নাম করা হতে পারে গ্লাইকোসাইড গুলোর। এখন আগের অংশে কেমিস্ট্রি বা কেমিক্যাল প্রপার্টি কিছু ছিল, আর এখানে আমরা একটু ক্যারেক্টারিস্টিক বা ফিজিক্যাল কিছু প্রপার্টি দেখব। বলছে গ্লাইকোসাইডস আর ইউজুয়ালি কালারলেস ক্রিস্টালাইন কম্পাউন্ডস। অ্যানথ্রাসিন গ্লাইকোসাইডস আর রেড অর অরেঞ্জ কালার্ড কম্পাউন্ড। সাধারণত কালারলেস, কিন্তু পার্টিকুলার কিছু গ্লাইকোসাইড আছে যেগুলো হচ্ছে কালার আছে, যেমন অ্যানথ্রাসিন গ্লাইকোসাইড গুলো রেড বা অরেঞ্জ কালার হতে পারে। আর ফ্ল্যাভন গ্লাইকোসাইডস আর ইয়েলোইশ ইন কালার। ফ্ল্যাভন গ্লাইকোসাইড গুলো সাধারণত ইয়েলো কালার হয়। তো ইউজুয়ালি কালারলেস, কিন্তু পার্টিকুলার গ্লাইকোসাইড, ফ্লাভোন, অ্যানথ্রাসিন এদের কিছু কিছু কালার আছে। হচ্ছে দে আর সলিউবল ইন ওয়াটার অ্যান্ড অ্যালকোহল বাট ইনসলিউবল ইন আদার অর্গানিক সলভেন্টস লাইক পেট্রোলিয়াম ইথার, সলভেন্ট ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড এটসেট্রা। কিছু কিছু সলভেন্টে তারা হচ্ছে ইনসলিউবল। আর বলছে গ্লাইকোসাইডস আর অপটিক্যালি লেভোরোটেটরি।
তোমরা তো লেভো রোটেটরি ডেক্সট্রো রোটেটরি জানো, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড গ্লাইকোসাইড গুলো, এবং সাধারণত এরা হচ্ছে লেভো রোটেটরি। গ্লাইকোসাইডগুলোকে কিভাবে ক্লাসিফাই করা যাবে? অনেক রকম ক্লাসিফিকেশন আছে। কেমিস্ট্রির উপর বেসিস করে ক্লাসিফিকেশন আছে, ফার্মাকোলজিক্যাল ইউজের উপর বেসিস করে বা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যেগুলো সেগুলোর উপর বেসিস করে ক্লাসিফিকেশন আছে। আবার এই লিঙ্কেজটার উপর বেসিস করে ক্লাসিফিকেশন আছে। যদিও আমরা বলেছি যে অক্সিজেন ব্রিজটা কমন, কিন্তু তাছাড়াও অন্যান্য কিছু ব্রিজিংও হতে পারে, সেটা আমরা এখানে দেখতে পাবো। বলছে glycosides can be classified in many different ways on the basis of linkage of sugar molecule to the egg glycon. এটা একটা বেসিস হতে পারে। they are divided as follows. প্রথমটা বলছে অর্থোগ্লাইকোসাইড বা ও গ্লাইকোসাইড, তারপরে হচ্ছে ও গ্লাইকোসাইডই বলতে হবে এটাকে, বা অক্সিজেন গ্লাইকোসাইড। তারপরে বলছে এন গ্লাইকোসাইডস, আরো আছে এস গ্লাইকোসাইড এবং সি গ্লাইকোসাইড। তো আমরা ও গ্লাইকোসাইড বললে কি বুঝবো দেখি। বলছে in these glycosides the sugar is combined with alcoholic or phenolic hydroxyl function of a glycon. example আছে ডিজিটক্সিন। তো এখানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা থেকে অক্সিজেন সরে গেলে এরকম অক্সিজেন ব্রিজ হাইড্রোজেন সরে যাবে হাইড্রোক্সিল গ্রুপ থেকে, তখন অক্সিজেন ব্রিজটা তৈরি হবে, আর সেটার এক্সাম্পল আছে ডিজিটক্সিন। N glycoside কোনগুলো? বলছে these are glycosides nitrogen of amino group is condensed with a sugar. example বলেছে নিউক্লিওসাইড, এটা হচ্ছে N glycoside এর এক্সাম্পল। S glycoside কি হবে? these glycosides contain a sugar moiety attached to a sulfur of the egg glycon. example আছে isothiocyanate glycoside. এগুলোর আমরা এক্সাম্পল আমাদের পড়ার যে প্ল্যান্ট গুলো যখন আমরা পড়বো তখন আমরা আবার এই এক্সাম্পল গুলো আসবে এবং আমরা স্ট্রাকচার গুলো দেখতে পাবো। এই জন্য আমি আর এখানে স্ট্রাকচার দেই নাই। তোমরা যদি স্ট্রাকচার দিতে চাও, স্ট্রাকচার তোমরা জেনেই যাবা, ওখান থেকে স্ট্রাকচার এনে এখানে দিতে পারবা যদি চাও। তারপর সি গ্লাইকোসাইড কোনগুলো? বলছে কন্ডেনসেশন অফ এ সুগার ডিরেক্টলি টু এ কার্বন অ্যাটম gives rise to C glycosides. Aloin and cascaroside example দিয়েছে। These glycosides are not hydrolyzed with acids, alkalis or enzymes. তাহলে এখানে হচ্ছে কার্বন কার্বন কানেকশন তৈরি হয়। কার্বনের গ্লাইকোসাইডের যে নন সুগার পার্ট সেটার কার্বন এবং সুগারের কার্বন দুটা মিলে এখানে কার্বন কার্বন লিঙ্ক তৈরি হয়, এবং এটা খুব শক্ত লিঙ্ক। এটা হচ্ছে কোনোভাবে সাধারণত হাইড্রোলাইসিস করা যায় না, অ্যাসিড, অ্যালকালি বা এনজাইমেটিক, এমনকি ভিগোরাস কন্ডিশন হিট অ্যাপ্লাই করেও এগুলো হাইড্রোলাইসিস করা যায় না, এগুলো খুব শক্ত হচ্ছে বাইন্ডিং। এরপরে বলছে on the basis of chemical nature of a glycon the glycosides are classified as steroidal, flavonoid, anthracene, cyanophoric, triterpenic, অ্যালকোহল, ল্যাকটোন, আইসোথায়োসায়ানেট আর স্যাপোনিন। 9টা ক্লাসে আবার ভাগ করা হচ্ছে কেমিক্যাল নেচারের উপর বেসিস করে। প্রথমটা কি বলছে? বলছে স্টেরয়েডাল গ্লাইকোসাইডস, দিস গ্লাইকোসাইডস কন্টেইন আ স্টেরল অ্যাজ অ্যান এ গ্লাইকন। এক্সাম্পল আছে ডায়োসজেনিন। স্টেরল ময়টি তোমরা জানো তাই না? স্টেরয়েড বা সাইক্লোপেন্টানোফিনান্থ্রিন রিং যেখানে থাকে সেই নিউক্লিয়াসটা থাকলে সেগুলো হচ্ছে স্টেরল বা স্টেরয়েডাল গ্লাইকোসাইড হবে, আর তার সাথে আবার সুগার লিঙ্কড থাকবে। এরপর ফ্ল্যাভোনয়েড গ্লাইকোসাইড কোনগুলো? বলছে ফ্ল্যাভোনয়েড এক গ্লাইকন ইজ প্রেজেন্ট ইন দিস গ্লাইকোসাইডস। এক্সাম্পল আছে রুটি। রুটি হচ্ছে আসলে প্ল্যান্টটার নাম, কিন্তু ওখান থেকে এই ধরনের ফ্ল্যাভোনয়েড গ্লাইকোসাইড পাওয়া যাবে। অ্যানথ্রাসিন গ্লাইকোসাইড আছে। ইন দিস গ্লাইকোসাইড সুগার moiety is attached to an anthracene glycon. এক্সাম্পল আছে ফ্র্যাঙ্গুইলিন, বারবালোইন। বারবালোইনের স্ট্রাকচার আমরা আমাদের পড়ার মধ্যেই দেখতে পারবো। তারপর আছে সায়ানোফোরিক গ্লাইকোসাইড। সায়ানোজেন ইজ দ্য গ্লাইকন পার্ট। দে ইল্ড হাইড্রোসায়ানিক অ্যাসিড অন হাইড্রোলাইসিস। এক্সাম্পল আছে অ্যামিগডালিন, প্রোনাসিন। প্রোনাসিনটা আমরা এখনই দেখবো বায়োসিনথেসিসের মধ্যে। তো এগুলো কিছু স্ট্রাকচার, যে নামগুলো আছে অনেক স্ট্রাকচারই আমাদের পড়ার মধ্যে চলে আসবে। তো এর হচ্ছে গ্লাইকন ময়টিটা আসলে কেমিস্ট্রির কোন ক্লাসে পড়ে, স্টেরয়েড নাকি ফ্ল্যাভোনয়েড নাকি অ্যানথ্রাসিন নাকি সায়ানোফোর, তার উপর বেসিস করে এই ক্লাসিফিকেশনটা। এরকম আরো আছে ট্রাইটারপেনিক গ্লাইকোসাইডস। আর ট্রাইটারপিন মলিকিউল ইজ কন্ডেন্সড উইথ এ সুগার কম্পাউন্ড। এক্সাম্পল দিয়েছে গ্লিসারাইজিন। তারপরে আছে অ্যালকোহল গ্লাইকোসাইডস যেমন স্যালিসিন, ল্যাকটোন গ্লাইকোসাইড, হাইড্রোক্সিকুমারিন গ্লাইকোসাইডস হচ্ছে তার এক্সাম্পল। আইসোথায়াসায়ানেট গ্লাইকোসাইডের এক্সাম্পল, বা এটাকে গ্লুকোসাইডও বলেছে, যে গ্লুকোজ ময়টিটা সাধারণত এখানে অ্যাটাচ থাকবে। সিনিগ্রিন বা সিনালবিন। আর আছে স্যাপোনিন গ্লাইকোসাইড, এক্সাম্পল আছে ডায়োসিন। তো এটা ছিল কেমিক্যাল নেচারের উপরে গ্লাইকন পার্টের কেমিক্যাল নেচারের উপর বেসিস করে ক্লাসিফিকেশন।
আর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের উপর বেসিস করে। সেরকম আছে কার্ডিয়াক গ্লাইকোসাইড, যেমন ডিজিটালিস, স্ট্রোপান্থাস। ল্যাক্সেটিভ গ্লাইকোসাইড আছে সেনা, অ্যালয়, রুবার্ব, ক্যাসকারা। লিভার টনিক আছে পিক্রোসাইড। এক্সপেক্টোরেন্ট আছে সেনিগা, ওয়াইল্ড চেরি। অ্যানালজেসিক আছে উইন্টার গ্রিন। লোকাল ইরিটেন্ট আছে আইসোথায়োসায়ানেট। এই ক্লাসটার এক্সাম্পল গুলো তোমরা মনে রাখলে এখান থেকে ইউজ দিতে পারবা। আমরা এই যে সেনা, অ্যালয়, রুবার্ব, ক্যাসকারা, এই চারটাই আমাদের সিলেবাসে আছে। এগুলো যখন আমরা পড়বো আমরা দেখবো যে এদের ইউজের মধ্যে সবসময় ল্যাক্সেটিভ প্রপার্টিটা চলে এসেছে। তো এইভাবে হচ্ছে ক্লাসিফাই করা যাবে ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের উপর বেসিস করে। তো আমরা বায়োসিনথেসিসটা আগে দেখে নিই। বায়োসিনথেসিসটা খুবই সিম্পল। বায়োসিনথেসিস মনে হলে একটু ভয় লাগে যে অনেক স্ট্রাকচার, অনেক রিয়াকশন হয়তো বা এখানে আছে, কিন্তু খুব বেশি না বা খুব কঠিনও কিছু না। দেখি আমরা। বলছে দ্য বায়োসিনথেসিস অফ গ্লাইকোসাইডস নেসেসারিলি কনসিস্টস অফ টু পার্টস। টু পার্টস কি কি? প্রথমটা বলছে দ্য প্রিন্সিপাল পাথওয়ে অফ গ্লাইকোসাইড ফর্মেশন ইনভলভস দ্য ট্রান্সফার অফ এ ইউরিডাইলাইল গ্রুপ ফ্রম ইউরিডিন ট্রাইফসফেট টু এ সুগার 1 phosphate. Enzymes catalyzing this reaction are referred to as uridilyl transferase. এখন ইউরিডাইলাইল ট্রান্সফারেজ কি করবে? এই ইউটিপি, ইউরিডাইলাইল ট্রাইফসফেট যেটা আছে সেখান থেকে একটা ফসফেট বের করে নিবে, আর সুগার থেকেও একটা ফসফেট বের করে নিবে, নিয়ে ইউরিডাইলাইল ডাইফসফেট সুগার হবে। অর্থাৎ ট্রাই থেকে ডাই হয়ে গেল, আর দুইটা ফসফেট মিলে এটাকে, এই মইটিটাকে পাইরোফসফেট বলা হয় বা পিপিআই দিয়ে লেখা হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড স্টেপে কি হবে? ট্রান্সফার অফ দ্য সুগার ফ্রম ইউরিডিন ডাইফসফেট টু এ সুইটেবল অ্যাকসেপ্টর। এখানে একটা অ্যাকসেপ্টর লাগবে, যেটা হচ্ছে আসলে অ্যাগ্লাইকন পার্ট গ্লাইকোসাইডের। এখন ইউডিপি যেটা, সেটাও বের হয়ে যাবে, গেলে সুগার আর অ্যাকসেপ্টর মিলে গ্লাইকোসাইড হবে। The second stepটা বলছে the second step involves the transfer of the sugar from uridine diphosphate to a suitable acceptor by a glycon mediated by glycosyl transferases, thus forming glycoside. আগের স্টেপে হচ্ছে একটা এনজাইম লেগেছিল যেটাকে বলা হয়েছে ইউরিডাইলাইল ট্রান্সফারেজ, আর এখানকার এনজাইমটা হচ্ছে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ। এখন আমরা হচ্ছে একটা কমন বায়োসিনথেটিক পাথওয়ে দেখব। তো একটু ডেসক্রিপশনটাই আগে দেখে নেই, তারপরে আমরা রিঅ্যাকশনটা দেখছি। বলছে টু ইলাস্ট্রেট দ্য বায়োসিনথেসিস অফ অ্যান অ্যাগ্লাইকন ময়েটি দ্য ফর্মেশন অফ সায়ানোজেনিক গ্লাইকোসাইড ক্যান বি টেকেন অ্যাজ অ্যান এক্সাম্পল। একটা সায়ানোজেনিক গ্লাইকোসাইডের বায়োসিনথেসিস আমরা দেখব। The amino acid phenylalanine which arises from the Shikimate pathway is the starting precursor. এখানে হচ্ছে শিকিমেট পাথওয়ে ফলো হবে। এই বিভিন্ন পাথওয়ে আছে প্লান্টের ভিতরে, যখন এই বায়োসিনথেসিস গুলো হয়, কার্বক্সিলিক অ্যাসিড পাথওয়ে থাকে, শিকিমিট পাথওয়ে থাকে, মেভালোনিক অ্যাসিড পাথওয়ে থাকে। তো এই পাথওয়েটাকে বলেছে শিকিমেট পাথওয়ে। বলছি আর এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে ফিনাইলঅ্যালানিন বা প্রিকারসার হচ্ছে ফিনাইলঅ্যালানিন। আর ইন্টারমিডিয়েট হিসেবে কি কি ফর্ম হবে? বলছে an aldoxime, a nitrile and a cyanohydrin are involved as intermediates in the pathway. The presence of a chiral center in mandelonitrile provides the opportunity for 2 beta glucosides to occur. তাহলে এখানে কাইরাল সেন্টার তোমরা জানো, যখন একটা কার্বনের চারটা হাত থাকে কার্বনের, আর চারটা হাতই যখন ডিফারেন্ট মইটি থাকে তখন হচ্ছে সেটাকে কাইরাল সেন্টার বলা হয়। অনেক সময় মনে হবে যে কার্বন দুইটা কার্বনের সাথেই অ্যাটাচড আছে, কিন্তু দুইটা কার্বন যদি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না হয় তখন কিন্তু এটা কাইরাল সেন্টার হবে। কাইরাল কার্বন ধরতে হবে ওই কার্বনটাকে, যদি ওর দুই পাশের দুইটা কার্বন দেখা যাচ্ছে যে তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না, তো সেক্ষেত্রে ওই কার্বনটা কাইরাল কার্বন হবে, আর ম্যান্ডেলোনাইট্রাইলটা ইন্টারমিডিয়েট। এখানে বলছে ইন ওয়াইল্ড চেরি প্রুনাস সেরোটিনা প্রুনাসিন ইজ ফর্মড। প্রুনাসিনের আরেকটা কেমিক্যাল নাম হচ্ছে ডিম্যান্ডেলোনাইট্রাইল গ্লাইকোসাইড বা গ্লুকোসাইড। এটা হচ্ছে তার রিঅ্যাকশন পাথওয়েটা। আমরা বলেছি যে ফিনাইলঅ্যালানিন বা 1 ফিনাইলঅ্যালানিন সেটা হচ্ছে প্রিকারসর। এগুলোতে কিছু এনজাইম থাকে, এই এনজাইমগুলো এখনো সেভাবে এস্টাবলিশড কোনো নাম নাই, কিছু কোড নাম্বার দিয়ে দেয়া, তো ওগুলো তোমাদেরকে দিতে হবে না, তোমাদের এই পাথওয়েটা দেখালেই হবে। তো এখানে ফিনাইলঅ্যালানিন থেকে তৈরি হবে এন হাইড্রোক্সি 1 ফিনাইলঅ্যালানিন, তারপরে হবে ফিনাইল অ্যাসিটালডক্সাইম, এবং সেখানে কিছু আরো ইন্টারমিডিয়েট পাথওয়ের মাধ্যমে সেখানে হবে ম্যান্ডেলোনাইট্রাইল। মূল এই যেটুকু হচ্ছে রিভিলড হয়েছে বায়োসিনথেটিক পাথওয়েটা সেটাই দেয়া আছে। তো এখানে ম্যান্ডেলোনাইট্রাইল থেকে আবার হবে হচ্ছে এন হাইড্রোক্সি 1 ম্যান্ডেলোনাইট্রাইল। তো আমরা বলেছিলাম একটা হচ্ছে এই যে
এখানে হচ্ছে কার্বন, এখানে একটা কার্বন আছে, কার্বন আমরা সিআর দেখছি না, বন্ডিংটা দেখছি। তো এখানে কার্বনের সাথে ট্রিপল বন্ড নাইট্রোজেন যখন হয় তখন সেটাই হচ্ছে নাইট্রাইল বা সায়ানোজেনিক গ্রুপ। তো এটাকে ম্যান্ডেলো নাইট্রাইল বলা হচ্ছে। এবং পরে যখন এই পজিশনটা হচ্ছে হাইড্রোজেনটা সরে গিয়ে একটা হাইড্রোক্সিল গ্রুপ ঢুকছে, সেটাকে বলা হচ্ছে এন হাইড্রোক্সি 1 ম্যান্ডেলো নাইট্রাইল। এরপরে হচ্ছে এটাকে লাস্টের এই স্টেপটা আমরা আগেও দেখলাম, গ্লুকোসাইল ট্রান্সফারেজ প্লাস ইউডিপি গ্লুকোজ, একটা গ্লুকোজ নিয়ে আসতে হবে আর এখানে একটা এনজাইম লাগবে গ্লুকোসাইল ট্রান্সফারেজ। এ কি করবে, এই সুগারটাকে গ্লুকোজ ইউডিপিটাকে সরিয়ে দিবে আর সুগারটাকে হচ্ছে এই ময়টিটার সাথে অ্যাটাচ করবে। এবং এখানে যে নাইট্রোজেনটা কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন ও ঠিকই থাকবে, কিন্তু এই হাইড্রোক্সিল গ্রুপের হাইড্রোজেনটা সরে গিয়ে এই অক্সিজেনের সাথে সুগারের আরেকটা হাইড্রোজেন সরে গিয়ে এখানে হচ্ছে অক্সিজেন ব্রিজ ফর্মেশন হবে। আর হচ্ছে এই গ্লাইকোসাইডটাকে আমরা বলবো প্রুনাসিন। তো এটাই হচ্ছে প্রুনাসিনের বায়োসিনথেটিক পাথওয়ে এবং এটা একটা সায়ানোজেনিক গ্লাইকোসাইড, কারণ এখানে কার্বন নাইট্রোজেন বন্ডিং আছে। তো গ্লাইকোসাইডের বায়োসিনথেসিস বা প্রুনাসিনের বায়োসিনথেসিস আসলে তোমরা এই রিঅ্যাকশনটা দিবা। আর সাথে আসসালামু আলাইকুম ম্যাম, ওখানে যে কিছু আমরা প্রুনাসিনের ডটেড লাইন দেখছি এবং কিছু হচ্ছে গাঢ় লাইন দেখছি, আমাদেরকে কি এক্সামের খাতায় এভাবেই লেখা লাগবে? না, এভাবে লিখতে হবে না, তোমরা হচ্ছে একটা সুগারের স্ট্রাকচার দিলেই হবে, তোমরা জাস্ট স্ট্রেট লাইন দিবা। এখানে হচ্ছে ওই আলফা বিটা গুলো ইয়ে করে দিয়েছে, আলফা বিটা গুলো একদম ক্লিয়ার করে দেয়া, সেটা দরকার নেই, তোমাদের লাইনটা শুধু দিলেই হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার আসবে এই লাইনের বিষয়ে, তখন আমি আচ্ছা আবার এই বিষয়ে বলবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূল গ্লাইকোসাইডের মধ্যে চলে যাচ্ছি যেভাবে আমাদের সিলেবাসে আছে। প্রথমে আছে ফিনল বা ফিনল এন্ড ফিনোলিক গ্লাইকোসাইড, এর মধ্যে সিম্পল ফিনল, ট্যানিন আর অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড গুলো আছে। আর যেগুলো আমি এখানে একটু এগুলোই আছে, মানে যেগুলো হাইলাইট করা একটু আমার মনে হয় একটু মোটা দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনেও, সেটা হচ্ছে এগুলো সিলেবাসে আছে। ভ্যানিলা, ভ্যানিলিন, ক্যাপসিকাম, সিম্পল ফেনলের মধ্যে এগুলো আমরা পড়বো। ট্যানিনের মধ্যে পড়বো গাল বা নাটগাল, হেমামালিস। আর অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইডের মধ্যে আমরা চারটা পড়বো, ক্যাসকারা, স্যাগ্রাডা, অ্যালয়, সেনা আর রুবার। এই চারটা আজকে আমার এই চারটা পড়ানো পর্যন্তই টার্গেট, এই চারটা পড়লে আজকে লেকচারটা শেষ হয়ে যাবে। তো আমরা এই অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড দিয়ে শুরু করব। অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড গুলো কেমন বলছে, অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইডস causes anthracene or their derivatives as a glycon. Hydrolysis of these glycosides yields aglycons which are di, tri or tetrahydroxy anthraquinones. তাহলে এখানে অ্যানথ্রাসিন ময়টি যেটা, সেটাই হচ্ছে থাকবে, সেটাই মূল নিউক্লিয়াস আর সেটাই হচ্ছে সুগারের সাথে যুক্ত হয়ে গ্লাইকোসাইড ফর্মেশন হবে। তো বলছে the glycosides are found in the drugs like sena, alloy, rhubarb, cascara, pulcinil etc. pulcinilটা আমাদের সিলেবাসে নাই, ওইটা আমরা পড়বো না, বাকি চারটা আমরা পড়বো। তো এটা হচ্ছে অ্যানথ্রাকুইননের বেসিক স্ট্রাকচার। এবং এই যে কি বলে সাবস্টিটিউশন বলে, সাবস্টিটিউশন গুলো এই 10 নম্বর পজিশনে আমরা হচ্ছে বিভিন্ন সাবস্টিটিউশন দেখতে পারবো স্ট্রাকচারে। সবসময় হয়তো স্ট্রাকচারের মধ্যে নাম্বারিং করা নাই, কিন্তু মূলত এই নাম্বারিংটাই ফলো হবে। এখান থেকে 1 নাম্বার কার্বন ধরে তারপরে এখানে এসে 10 নাম্বার কার্বনে শেষ হয়েছে, ভিতরের গুলো এগুলোকে পরে নাম্বারিং করা হয়েছে 9 এবং 10। তো আমরা দেখি অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড সম্পর্কে আরো কি বলছে। বলছে anthraquinone derivatives are usually orange red compounds. They are soluble in water or dilute alcohol. The alcoholic or ethereal extract of powdered drug produce a pink, red or violet color when treated with ammonia or caustic soda solution. যেহেতু এই অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড গুলো একটু কালার থাকে, এই জন্য এদের সলিউশনও এরা কালার ফর্ম করে। বলছে the anthraquinone glycons exhibit little therapeutic activity in free state. ফ্রি স্টেটে এদের থেরাপিউটিক অ্যাক্টিভিটিটা কম। আরো বলছে the anthraquinone and related glycosides act as stimulant, cathartics and increase the tone of the smooth muscle in the wall of the large intestine. তো আমরা এদেরকে এমনিতেও ল্যাক্সেটিভ গ্লাইকোসাইডের ক্লাসে দেখে আসলাম, আর এখানেও এদেরকে ক্যাথারটিক বলেছে এবং এরা স্মুথ মাসেল বা ইন্টেস্টাইনের টোনটাকে ঠিক রাখতে সহায়তা করে। এগুলোই মূলত এদের থেরাপিউটিক অ্যাক্টিভিটি। এখন সেনা হচ্ছে এই ক্লাসে পড়েছে, সেনার বায়োলজিক্যাল সোর্স কি বলছে।
বলছে সেনা consists of dried leaflets of Cassia equitifolia known as Alexandrian senna or Cassia angustifolia known as Tineveli senna। এগুলো হচ্ছে তাদেরকে কোথায় পাওয়া যায় মেইনলি, বা যেখানকার প্রোডাক্টটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি সেরকম নাম অনুযায়ী এদের নাম হয়ে গেছে কমার্সে। সেটা হচ্ছে আমরা দেখব জিওগ্রাফিক্যাল সোর্সে। বলছে ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া গ্রোজ ইন ইজিপ্ট অ্যান্ড নেইবরিং রিজিয়নস, হোয়ার ইজ ক্যাসিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়া ইজ গ্রোজ ইন, এখানে ইজ এর দরকার নাই, ইজটা আমি মুছে দিই, গ্রোজ ইন সোমালিয়া অ্যান্ড দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা অ্যান্ড ইন্ডিয়া। তাহলে এগুলো হচ্ছে সোমালিয়া, অ্যারাবিয়ান পেনিনসুলা এবং ইন্ডিয়ায় বেশি জন্মে, আর এগুলোকে টিনেভেলি সেনাও বলেছে। আর ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া সেটাকে আলেকজান্দ্রিয়ান সেনাও বলেছে। দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলো থেকে বেশি হাই কোয়ালিটি সেনা কমার্শিয়ালি অ্যাভেলেবেল। এটা হচ্ছে তার পিকচার। যদি হচ্ছে আমরা গাছটা দেখি যখন নেচারে, সেটা হচ্ছে যে এরকম, আমার মনে হয় আমাদের দেশেও এরকম গাছ দেখেছি, তো নাম দিয়ে পরিচয় নাই। আর এই পাতাটাই মূলত লিফলেট আমরা বলেছি, এই লিফগুলোই কালেকশন করতে হবে এবং ড্রাই করে সেখান থেকে আমাদের যে গ্লাইকোসাইড সেগুলো হচ্ছে এক্সট্রাক্ট করা যাবে। যদি আমরা গাছটা সম্পর্কে জানতে চাই, আর যে আমাদের হচ্ছে প্লান্ট পার্ট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে লিফগুলো। এটা কাল্টিভেশন আর কালেকশনটা একটু দেখি। বলছে the plant is a small shrub. Alexandrian senna is cultivated usually on dry land of South India. It is grown in rice land immediately after the rice crop is harvested. When the leaves are fully grown and the thick and bluish in color, they are stripped off. Stripped off মানে পাতা ছিঁড়ে নিচ্ছে। They are stripped off by hand before flowering. The leaves are dried in shade, graded according to their color and size, compressed into balls and sent to the market. সেটাই হচ্ছে কাল্টিভেশন এবং কালেকশন। রাইস পেডিটা তুলে নেওয়ার পরে এটাকে হচ্ছে চাষ করা হবে, আর সেখান থেকে ফ্লাওয়ারিং এর আগেই পাতা কালেক্ট করতে হবে। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট, এটা থেকে দেখা যায় যে স্ট্রাকচার আঁকতেই হয় ফার্মাকোগনোসিতে। তো বলছে সেনা কন্টেইনস ডায়ান্থ্রন গ্লাইকোসাইডস, দ্য সেনোসাইডস A, B, C and D, অ্যালোইমোডিন। ডায়ান্থ্রন কেন বললো, আমরা স্ট্রাকচারটা একটু দেখে আসি। এখানে দেখো দুইটা, মনে হচ্ছে না দুইটা গ্লাইকোসাইড একটা আরেকটার সাথে লিঙ্ক হয়েছে, দুইটা কুইনন অ্যান্থ্রাকুইনন অ্যাটাচড হয়েছে, এই জন্য এগুলোকে ডায়ান্থ্রন গ্লাইকোসাইড বলেছে। সেরকম হচ্ছে সেনা থেকে পাওয়া যাবে A, B, C and D. Alloimodine diglycoside, rain anthron 8 glycoside, rain D glycoside and alloimodine anthron glucoside. In addition to these, 2 naphthalene glycoside, 6 hydroxymucizine glycoside and tinevelin glycosides have been isolated. তাহলে বেশিরভাগই হচ্ছে ডায়ান্থ্রন আর দুইটা ন্যাপথালিন। ন্যাপথালিন হচ্ছে বেনজিন রিং, তো তোমরা সবাই পরিচিত। দুইটা বেনজিন রিং ফিউজড হয়ে সেটাকে আমরা ন্যাপথালিন বলি, আর 3টা বেনজিন রিং যখন ফিউজড হয় তখন সেটাকে আমরা অ্যান্থ্রাসিন বলি। আর এখানে যেহেতু দুই পাশে দুইটা অক্সিজেন ডাবল বন্ড হয়ে লেগে আছে, এই জন্য আমাদের এখানকার নিউক্লিয়াসটা হচ্ছে অ্যান্থ্রাকুইনন। তো এখানে ন্যাপথালিন গ্লাইকোসাইডও আইডেন্টিফাই হয়েছে। অত স্ট্রাকচার আমরা দেখবো না, একটু জেনে রাখবো। আর তোমাদের লেখার সময় পরীক্ষায় যে সবগুলো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টই সবসময় লিখতে পারবা তাও হয়তো না, দু একটা মিসও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে জানার জন্য সব কয়টাই পড়ার দরকার আছে। আর কিছু কমন জিনিস থাকে ম্যাক্সিমাম প্ল্যান্টে, যেমন এখানে সেনাতেও আছে। বলছে সেনা অলসো কন্টেইন ফ্ল্যাভোনয়েডস, স্টেরল, মিউসিলেস, ক্যালসিয়াম অক্সালেট, রেজিন এন্ড ফ্রি অ্যান্থ্রাকুইননস। এই ক্যালসিয়াম অক্সালেট, রেজিন, মিউসিলেস এগুলো মোটামুটি সব প্ল্যান্টেই থাকে, তো এগুলো হচ্ছে কমনলি সেনাতেও আছে। আর ফ্ল্যাভোনয়েড আছে, কেইমফেরল এক্সাম্পল দিয়েছি, স্টেরলের এক্সাম্পল দিয়েছে, আইসোরেমেটিন, এই কনস্টিটিউয়েন্ট গুলো সেনাতে থাকবে। এখন এই সেনোসাইড আমরা যেটা দেখলাম A, B, C and D, এগুলোর স্ট্রাকচার দেখো। এটা হচ্ছে তাদের 10 নাম্বার পজিশন, আমরা বলেছিলাম যে 10 নাম্বার পজিশনে এরকম সাবস্টিটিউশন হয়। আর সুগার ময়টিটা এদের অন্য পজিশনে অ্যাটাচ হয়েছে, আর 10 নাম্বার পজিশনে এদের হচ্ছে আরেকটা ময়টির সাথে অ্যাটাচ হয়ে, এই জন্য ডায়ান্থ্রন গ্লাইকোসাইড বলেছে। তো এই হাইড্রোজেনের সিস এবং ট্রান্স কনফিগারেশনের জন্য এরকম অনেকগুলো নাম হয়েছে। সেনোসাইড A এবং C, যেটা এতে হচ্ছে এই আর যে গ্রুপটা, আর গ্রুপটা যদি
কার্বক্সিলিক অ্যাসিড ময়টি হয় অর্থাৎ COOH হয় তাহলে সেটাকে আমরা বলছি সেনোসাইড A, আর ওটা যদি CH2OH হয় তাহলে আমরা বলছি সেনোসাইড C। আর এখানে হাইড্রোজেনের পজিশন দুইটা হচ্ছে ট্রান্স, আর এখানে হচ্ছে সিস ফর্মে থাকবে দুইটা একই পাশে, তার আর আর গ্রুপটা আগের মতো করে চেঞ্জ হয়ে গেল, এখানে হয়ে গেল সেনোসাইড B and D। তো এরকম ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে হাইড্রোজেনের পজিশনটা দেখাতে হবে, আলফা পজিশনে না বিটা পজিশনে, সিস না ট্রান্স, সেটা হচ্ছে দেখাতে হবে যখন তোমরা কম্পেয়ার করে স্ট্রাকচার দেখাতে চাবা। কিন্তু আগে যে স্ট্রাকচারটা দেখালাম ওইরকম জায়গায় তোমাদের দেখানো দরকার নাই। এখানে যেহেতু এই পজিশনের উপর ডিপেন্ড করে এদের নামগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে ABCD, এই জন্য এক্ষেত্রে তোমাদের হচ্ছে জাস্ট এই হাইড্রোজেন যেগুলো এই নাম চেঞ্জ হতে বা ডিফারেন্সিয়েট করছে মলিকিউলগুলোকে, সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনের পজিশনটা প্রপারলি লিখতে হবে। এরপরে ইউজ দেখি, বলছে সেনা ইজ ইউজড অ্যাজ পার্গেটিভ অ্যান্ড ক্যাথারটিক। It is a stimulant laxative used in acute constipation and in all cases in which defecation with soft stool is required. তো এটা হচ্ছে এই ল্যাক্সেটিভ, পার্গেটিভ, ক্যাথারটিক এগুলো মোটামুটি খুব কাছাকাছি ক্যারেক্টারিস্টিক। আর এই অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইডের এইটাই হচ্ছে টাইপ বা এই সেনা গ্লাইকোসাইড গুলোর এটাই হচ্ছে তাদের মূল থেরাপিউটিক অ্যাক্টিভিটি বা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি। তো এই ছিল সেনা। আর একটা প্লান্ট দেখবো, সেটা হচ্ছে রুবার্ব। রুবার্ব সম্পর্কে কি বলছে, বলছে রুবার্ব ইজ দ্য ড্রাইড রাইজোম। এখানে হচ্ছে আগেরটা লিফলেট ছিল, এটা হচ্ছে রাইজোম। তো বলছে রুবার্ব ইজ দ্য ড্রাইড রাইজোম and roots of Rhium officinale or Rhium palmatum derived of most of its bark. Indian rhubarb, সরি, ডিপ্রাইভড অফ মোস্ট অফ ইস বার্ক। ডিপ্রাইভড বলতে এই রাইজোমের যে বার্ক পার্টটা সেটা আবার ফেলে দিতে হবে, দিয়ে রাইজোমের ভিতরের অংশটা নিতে হবে। এই জন্য বলছে যে রুবার্ব ইজ দ্য ড্রাইড রাইজোম অ্যান্ড রুটস অফ রিয়াম অফিসিনাল অর রিয়াম পালমাটাম ডিপ্রাইভড অফ মোস্ট অফ ইটস বার্ক। ইন্ডিয়ান রুবার্ব কনসিস্টস অফ ড্রাইড রাইজোম অ্যান্ড রুট অফ রিয়াম এমোডি, ফ্যামিলি হচ্ছে পলিগোনাসি। Geographical source বলছে Chinese rhubarb are grown in China. Indian rhubarbs are native to India, Pakistan and Nepal. Rhubarbs are also cultivated in Europe, Southern Siberia and Northern America. তো এগুলো হচ্ছে রুবার্বের কয়েকটা বোটানিক্যাল নেম আর হচ্ছে হ্যাবিটেট। তো রিয়াম অফিসিনাল এবং পালমাটাম যেগুলো সেগুলোকে চাইনিজ রুবার্বও বলা হয়, আর ইন্ডিয়ান রুবার্বটা মূলত রিয়াম ইমোডি বলেছে। তো এই অনুযায়ী তাদের কাল্টিভেশন গুলো সেই সেই এলাকাতেই হয় বা হ্যাবিটেট দ্বারা। এটা হচ্ছে রুবার্বের গাছ, আর মাটির উপরের অংশটা আসলে আমাদের ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স না, আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে মাটির নিচের অংশটা যেটা হচ্ছে রাইজোম এবং রুট, আর সেখান থেকে হচ্ছে এদের পিল বা বার্ক যেটা সেটা বাদ দিতে হবে, দিয়ে হচ্ছে ভিতরের অংশ থেকে আমাদের ড্রাগ এক্সট্রাক্ট করতে হবে। ড্রাই করলে এরকম দেখা যাবে। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি আছে, বলছে রুবার্ব কন্টেইনস ফ্রি অ্যান্থ্রাকুইনোনস এন্ড দেয়ার গ্লাইকোসাইডস সাচ অ্যাজ ক্রাইসোফানল, অ্যালোইমোডিন, ইমোডিন, সাইকুইন এন্ড রেইন। সিসকুইন বা ফিসকুইন উচ্চারণ করতে পারো, আমার মনে হয় এটা ফিসকুইন উচ্চারণ করাই ভালো হবে, PHYSCOIN, ফিসকুইন এন্ড রেইন। Besides this, rhubarb contains glucogalin, free gallic acid, epicatechin gallate, catechin, riotanic acid, rubarberon, cinnamic acid and calcium oxalate. Calcium oxalate টা খুব কমন একটা কনস্টিটিউয়েন্ট, সব প্ল্যান্টেই দেখবা যে ক্যালসিয়াম অক্সালেট চলে আসছে। তো এগুলি হচ্ছে রুবার্বের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। এখানে বেশ কয়েকটা স্ট্রাকচার আছে, তো বেশ কয়েকটা স্ট্রাকচার দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই স্ট্রাকচারগুলো ঘুরে ঘুরে পরের প্ল্যান্টেও আসবে। দেখা যাচ্ছে যে একই কনস্টিটিউয়েন্ট একাধিক প্ল্যান্ট থেকে আইসোলেট করা হয়েছে। তো এখানে আছে ইমোডিন, ক্রাইসোফানল, রেইন, অ্যালোইমোডিন, ফিসকুইন, এখানে 5টা স্ট্রাকচার আছে। এগুলো মূলত গ্লাইকন ময়টিটার স্ট্রাকচার দেয়া আছে, তোমাদের এগুলো স্ট্রাকচার আঁকলেই হবে, কিন্তু এর সাথে সুগার অ্যাটাচ করে সাধারণত দেখা যায় যে 8 নাম্বার পজিশনে যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে এটার সাথে সুগারের অ্যাটাচমেন্ট ঘটে, অন্য পজিশনেও ঘটতে পারে, ঘটলে হচ্ছে গ্লাইকোসাইড হয়, কিন্তু গ্লাইকন পার্টের স্ট্রাকচারটা দিলেও হবে। এগুলি হচ্ছে ফ্রি অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড এবং এগুলি হচ্ছে রুবার্ব থেকে আইসোলেটেড হয়েছে, ইমোডিন, ক্রাইসোফানল, রেইন, অ্যালোইমোডিন আর ফিসকুইন। রুবার্বের ইউজও খুব সিম্পল, বলছে রুবার্ব ইজ ইউজড অ্যাজ এ ল্যাক্সেটিভ, ইন লার্জার ডোজেস দে আর used as purgative.
এরপর ক্যাসকারা স্যাগ্রাডা বলছে ক্যাসকারা ইজ দ্য ড্রাইড বার্ক অফ র‍্যামনাস পার্সিয়ানা usually collected 1 year before its ইউজের 1 বছর আগেই কালেক্ট করতে হবে। ফ্যামিলি হচ্ছে র‍্যামনেসি। জিওগ্রাফিক্যাল সোর্স কি আছে বলছে ক্যাসকারা ইজ গ্রোন অন দ্য প্যাসিফিক কোস্ট অফ নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার কিছু এলাকার নাম বলেছে, সেগুলো হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, অরিগন, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এন্ড কেনিয়া। কেনিয়াটা যদিও দেশ, কিন্তু বাকিগুলো হচ্ছে নর্থ আমেরিকার বিভিন্ন এলাকা। তারপর কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কি বলছে ক্যাসকারা কন্টেন্স অ্যানথ্রাসিন ডেরিভেটিভস হুইচ আর নরমাল O glycosides and C glycosides and free anthraquinones. Cascarosides A, B, C and D contain both oxygen and carbon glucosidic linkages. এটা স্ট্রাকচারে গেলে আমরা আবার দেখতে পাবো। এটা হচ্ছে ক্যাসকারা বড় গাছ, আর এখানে হচ্ছে বার্কটা আমাদের পার্ট অফ ইন্টারেস্ট, এর জন্য এখানে কিছু বার্কের ছবি। তো ক্যাসকারা স্যাগ্রাডার ক্ষেত্রে বার্ক থেকে এই ড্রাগগুলো কালেক্ট করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে। বলছে 2 alloynes namely barbaloin and chrysaloin are derived from cascara. It also contains alloy imodine, chrysophenol and imodine in the free state. তো এই স্ট্রাকচার গুলো আমরা রুবার্বের ক্ষেত্রেও দেখেছি, আবার ক্যাসকারাতেও এই কনস্টিটিউয়েন্ট গুলো আছে। তাহলে ক্যাসকারার যদি কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট চাই, রুবার্বের চাই, একই কনস্টিটিউয়েন্টই তোমরা দুই জায়গায় দিতে পারবা, যেমন অ্যালয় ইমোডিন, ক্রাইসোফানল, ইমোডিন, এগুলি হচ্ছে রুবার্ব ক্যাসকারা দুইজনেরই কমন কনস্টিটিউয়েন্ট। আর বারবালোইন এবং ক্রাইসালোইন এই দুইটা অ্যালোইন, এবং এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যালোইন যেগুলো ক্যাসকারা থেকে আইসোলেট করা হয়। এই দুইটার স্ট্রাকচার আমরা একটু দেখবো। তার আগে ইউজ গুলো বলছে ক্যাসকারা স্যাগ্রাডা ইজ এ ক্যাথারটিক। ইটস প্রিন্সিপাল ইউজ ইজ ইন দ্য কারেকশন অফ হ্যাবিচুয়াল কনস্টিপেশন। যেহেতু এদের ল্যাকজেটিভ প্রপার্টি আছে, এখানে জাস্ট ওই কথাটাই আবার বলেছে যে হ্যাবিচুয়াল কনস্টিপেশনের কারেকশন বা ট্রিটমেন্ট এটা ব্যবহার হবে। বলছে হোয়ার ইট নট অনলি অ্যাক্টস অ্যাজ এ ল্যাকজেটিভ বাট রিস্টোরস ন্যাচারাল টোন অফ দ্য কোলন। তাহলে শুধু ল্যাকজেটিভ হিসেবে কাজ করবে না, কোলনের টোনটা যেটা সেটাও রিস্টোর করবে এই ক্যাসকারার যে গ্লাইকোসাইড গুলো বা কনস্টিটিউয়েন্ট গুলো তারা। এগুলো হচ্ছে স্ট্রাকচার দেখলে একটু মনে হয় যে অনেক বড়, কিন্তু প্র্যাকটিস করলে খুব বেশি কঠিন মনে হবে না। যেহেতু এরা অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড, তাহলে অ্যানথ্রাকুইনন ময়টিটা থাকবে, সাথে হচ্ছে সুগার ময়টি এখানে দুটা অ্যাটাচ হয়েছে। 8 নাম্বার পজিশনে একটা সুগার ময়টি অ্যাটাচ হয়েছে, আবার এখানে 10 নাম্বার পজিশনে যে হচ্ছে সাবস্টিটিউশন ঘটেছে সেখান দিয়েও একটা ময়টি সুগারের অ্যাটাচ হয়েছে। সুগার যদি তোমরা আঁকতে পারো, এমন যে চেয়ার ফর্ম বা বোর্ড ফর্মে দিতে হবে এমনও নাই, জাস্ট সুগার ময়টি এঁকে দিলেই হবে। যেখানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ গুলো একটু দেখাবা, আর একটা CH2OH গ্রুপ থাকে সেটা দেখাবা, আর এরকম একটা অক্সিজেন থাকবে। তো এখানে হচ্ছে কার্বন কার্বন লিঙ্কেজ হয়েছে এই ক্যাসকারোসাইড A, B, C এবং D তে। আর এদের পার্থক্যটা কিভাবে? সুগার ময়টিটা এমনি সংকেতে লিখে দিই, কেমিক্যাল সংকেতে, তাহলে হবে? লিখতে পারো C12 কি এটা C6H12O6, তাই না? তাহলে একটা হচ্ছে 5 আসবে, C6H12O6। অক্সিজেন মনে হয় একটা কমে যাবে, নাকি হাইড্রোজেন কমবে? H11 হবে সম্ভবত। হ্যাঁ, ওইটা তোমরা একটু দেখে নিয়ে ওটাও লিখতে পারো, তবে চেষ্টা করবা একটু দিতে। ধরো একবার দিলা, পরের বার হচ্ছে শুধু যদি GLU গ্লু লিখো বা ওরকম C6H11O5 দিয়ে দাও তাও হবে। আর কিন্তু একবার অন্তত দেওয়ার চেষ্টা করো। যদি দেখো যে একাধিক সুগার ময়টি আঁকতে হচ্ছে, একটা সুগার ময়টি এঁকে পরের গুলোতে ওভাবে লিখে যেও। ওকে ম্যাম। আচ্ছা, তো এখানে পার্থক্যগুলো তোমরা একটু খেয়াল করে রাখবা। যেমন এখানে ক্যাসকারোসাইড A আর B এর স্ট্রাকচার সেম, এই জায়গায় হচ্ছে CH2OH হবে, আর এখানে একটা হচ্ছে হাইড্রোজেন আলফা পজিশনে থাকবে, একবার হচ্ছে বিটা পজিশনে হাইড্রোজেনটা থাকবে। আর ক্যাসকারোসাইড CD তে এই জায়গায় থাকবে হচ্ছে CH3, আর হাইড্রোজেনের পজিশনে কম বেশি আলফা বিটার কারণে একটা হবে ক্যাসকারোসাইড C আর একটা হবে ক্যাসকারোসাইড D। সাধারণত আলফা পজিশনটা এরকম ডট ডট দিয়ে লেখা হয়, আর এরকম বিটা পজিশনটা একটু মোটা করে লেখা হয়। বারবালোইন আর ক্রাইসালোইনের কথা বলেছিলাম, এদের হচ্ছে এখানে যে GL বলা আছে, GL বলতে গ্লুকোজ, এখানে আর গ্লুকোজ পুরাটা স্ট্রাকচারটা দেয়া নাই। তো এখানে হচ্ছে তোমরা যদি এরকম GL বা GLU বলো তাহলে পাশে একটু লিখে দিবা GL মানে তুমি গ্লুকোজ বুঝিয়েছো, ঠিক আছে? তো এখানে হচ্ছে বারবালোইন আর ক্রাইসালোইন, এরাও হচ্ছে অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড, এবং তারা হচ্ছে ক্যাসকারা থেকে আইসোলেটেড হয়। আর আমার মনে হয় এটাই আমাদের লাস্ট প্লান্ট। 3টা পড়লাম, তো সেনা, রুবার্ব আর ক্যাসকারা পড়লাম। আজকে অ্যালয় দিয়েই শেষ করব, আমাদের সময়ও প্রায় শেষ। তো আমরা আজকে অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইডটা শেষই করে ফেলি। অ্যালয় সম্পর্কে বলছে
Aloe is the dried juice of the leaves of Aloe barbadensis, known in commerce as Curacao aloe, Aloe ferox, Aloe africana, or Aloe spicata, known in commerce as Cape aloe. Aloe spicata Cape aloe নামেও পরিচিত, আর Aloe barbadensis যেটা সেটা Curacao aloe নামেও পরিচিত। বলছে the liquid is obtained from the transversely cut leaves which is concentrated by boiling and solidifies on cooling. অ্যালয় তো তোমরা জানো তাই না, ঘৃতকুমারীর সাথে তো পরিচিত, টিভিতে তো সারাদিনই দেখায় এগুলো, চুলের যত্নে ব্যবহার করছে। তো এখানে হচ্ছে লিফ, যেটা লিফটা কাটলে দেখা যায় যে ভিতরে একটা থিক পার্ট থাকে, সেই পার্টটাকেই বের করে নিয়ে বয়েলিং এবং সলিডিফাই করে এই কম্পোনেন্ট গুলো আইসোলেট করা হবে। জিওগ্রাফিক্যাল সোর্স কি বলছে, মোস্ট অফ দ্য অ্যালয় আর ইন্ডিজেনাস টু আফ্রিকা, মেনি হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইউরোপ। তো এটাই হচ্ছে অ্যালয়ের ছবি, এই ছবিটার সাথে তোমরা খুবই পরিচিত, আমিও পরিচিত। এটাকে কাটলে হচ্ছে ভিতরের অংশটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বয়েল করে সলিডিফাই করতে হবে, তারপরে হচ্ছে আমাদের যে গ্লাইকোসাইড সেটাকে আইসোলেট করতে হবে। তো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আমরা কি পাবো এখান থেকে, বলছে অ্যালয় কন্টেন্স আ মিক্সচার অফ ক্রিস্টালাইন গ্লাইকোসাইডস নোন অ্যাজ অ্যালোইন। এর আগে আমরা অ্যালোইনের স্ট্রাকচারও দেখলাম, বারবালোইন, ক্রাইসালোইন, ওই দুইটাই অ্যালোইন। বলছে দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস অফ অ্যালোইন আর বারবালোইন, আইসোবারবালোইন, বিটা বারবালোইন, অ্যালয় ইমোডিন এন্ড রেজিন। তাহলে এখানে দেখো আমাদের নতুন করে আর স্ট্রাকচার দেখতে হবে না, এগুলো স্ট্রাকচার অনেকগুলোর সাথে আমরা আগেই পরিচিত হয়ে এসেছি। অ্যালয় অলসো কন্টেন্স ফ্ল্যাভোনয়েডস, oxanthraquinones, coumarins, amino acids, monosaccharides, polysaccharides, oils, sterols, triterpenes, vitamin C and group B vitamins. অ্যালোইন এর একটা স্ট্রাকচার শুধু এখানে দেয়া আছে, সেটা হচ্ছে অ্যান্থ্রাকুইনন পোরশনটা তো থাকবেই, সাথে এই পজিশনে আমরা সাধারণত একটু ডিফারেন্স দেখি, এখানে CH2OH আছে আর একটা সুগার ময়েটি যে 10 নাম্বার পজিশনে থাকে, সেখানে কার্বন কার্বন লিঙ্কেজের মাধ্যমে একটা সুগার ময়েটি অ্যাটাচড আছে। ইউজ গুলো কি বলছে, অ্যালয় ইজ ইউজড অ্যাজ পার্গেটিভ এন্ড গিভেন ইন কনস্টিপেশন। ইট ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ কম্পাউন্ড বেনজোইন টিংচার। Ointment of aloe gel is used to treat skin irritation. টিংচারটাও একটা অয়েন্টমেন্ট বা টনিকের মতো কাজ করে। বলছে ointment of aloe gel is used to treat skin irritation and to cure burns caused by heat, sun or radiation. আর বলছে aloe is used as hair tonic as well as tonic for stomach and brain. It is also used as febrifuge and immediate to relieve burning sensation. তো হচ্ছে এই ইউজ গুলোর সাথে তোমরা পরিচিত। তো হচ্ছে এই ছিল আজকের লেকচারটা আমাদের। আগামী ক্লাসে আমরা অ্যালডিহাইড গ্লাইকোসাইড করব, আজকে আর করব না। আর তোমরা যারা জয়েন করো এখানে, ওদের হচ্ছে 35 জন আছো, তার মধ্যে আমি একজন, তাহলে তোমরা আছো 34 জন। তো তোমাদের ইমেল অ্যাড্রেস গুলো ওখানে চলে আসে আমার রেকর্ডে, তো ওই অ্যাড্রেস অ্যাটাচ করে দিব। আর এখানে আমি মূলত তোমাদের বই আসলে হাতের নাগালে কতটুকু আছে জানি না, আমি সাধারণত মোহাম্মদ আলী আর হচ্ছে ব্র্যাডি টেইলর এই দুইটা বই ফলো করি, এই দুইটা বই থেকেই মূলত আমার লেকচারগুলো প্রিপেয়ার করা। তো তারপর আমি এই লেকচারগুলো দিয়ে দিব, লেকচারগুলো তোমাদের কালেকশনে থাকবে। আর তোমাদের হচ্ছে তোমরা লেকচারটা পাওয়ার পর আবার এগুলো রিভাইজ করবা, তারপরে কি কি প্রশ্ন আসে তোমরা ওই ইমেলে আমাকে দিবা, হচ্ছে সেন্ড করবা রিপ্লাই এর মতো, বা হচ্ছে ওখানেই থাকবে আর কি, তোমাদের ইমেলগুলো ওখানে থাকবে বা প্রশ্নগুলো এক জায়গায় একটা ইমেলের মধ্যেই থাকবে। তাহলে আমি পরে দেখে পরের ক্লাসে আবার ওগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আর পরের ক্লাসে আমরা অ্যালডিহাইড গ্লাইকোসাইড থেকেও পরবর্তী যে লেকচারগুলো আছে এগুলো দেখব। এই মুহূর্তে তোমাদের কিছু বলার আছে? জি ম্যাম, আমার একটা কথা ছিল ম্যাম। বলো ম্যাম। হচ্ছে যে আমাদের সবার কিন্তু ম্যাম ইমেল নাই, হ্যাঁ, অনেকে ম্যাম হচ্ছে জুমে সরাসরি জয়েন করেছে, ওদের ম্যাম আপনি খেয়াল করে দেখবেন ওদের ইমেলটা পাবেন না ওই পার্টিসিপেন্ট লিস্টে। আর যারা ম্যাম হচ্ছে সাইন ইন করেছিল জুমে ফেসবুক বা অন্য ইমেল দিয়ে, তাদের হচ্ছে ইমেলটা ম্যাম শুধু পাবে, সেক্ষেত্রে ম্যাম আমরা সবাই হয়তো হ্যাঁ সবাই পাবা না, তো যারা পাবা তারা একটু শেয়ার করতে পারবা না নিজেদের মধ্যে? জি ম্যাম, করা যাবে। হ্যাঁ, তাহলে যাদের ইমেল অ্যাড্রেসটা নাই তারা হচ্ছে যারা তো পেয়ে যাবা, আমার মনে হয় 50% এর বেশি পেয়ে যাবা, বাকিরা হচ্ছে যারা ক্লাসে অ্যাটেন্ডও করতে পারছে না তাদেরকেও একটু তোমরা পৌঁছে দিও, তারা দেখো তোমাদের সাথে হয়তো যোগাযোগ করবে যে ক্লাস লেকচারটা অন্তত যদি পাওয়া যায় তাদেরকেও একটু তোমরা দিও, কারণ তোমরা তো বলছো অনেক স্টুডেন্ট আর পার্টিসিপেন্ট আমার খুব বেশি না,
মাত্র 33 জন। তো আমার মনে হয় যে 50%ও অ্যাটেন্ড করতে পারলো কিনা সন্দেহ আছে। তো যাই হোক, এখন এভাবেই আমাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে, হয়তো সামনে আরো স্টুডেন্ট অ্যাটেন্ড করবে। তো আমি তোমাদের ক্লাসগুলো আমার রুটিনে এভাবে আছে। আজকে সোমবার না, সোমবার 3টার সময়, তো আশা করি আগামী সোমবার 3টার সময় আবার ক্লাস নিতে পারবো। আর লেকচারগুলো আমি আজকেই দিয়ে দিব, আজকের লেকচারটা আজকেই দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলার আছে? না হলে আমরা আজকে শেষ করতে পারি, তোমাদের এর পরেও ক্লাস আছে, তোমরা পরের ক্লাসটার জন্য প্রিপারেশন নাও। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ভালো থাকো, আল্লাহ হাফেজ। বাবা বল, তুমি তো ছিল।